হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এখন আমরা যে চ্যাপ্টারটা নিয়ে বেসিক্যালি আলোচনা করব সেই চ্যাপ্টারের নাম হচ্ছে নিয়ন্ত্রণ, যাকে বলা হয় কন্ট্রোলিং। খেয়াল করি আজকে আমরা যে প্রধানত যে তিনটা ইউনিট নিয়ে কাজ করব বা লেকচার ডেলিভার করব। প্রথম ইউনিট নাম্বার 4 আমরা আলোচনা করব নিয়ন্ত্রণ সংক্রান্ত আলোচনা। তার মানে হচ্ছে নিয়ন্ত্রণ জিনিসটা কি, নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী হতে পারে, নিয়ন্ত্রণ কত ধরনের হতে পারে এবং নিয়ন্ত্রণের কৌশলসমূহ কী কী আছে। খেয়াল করি ইউনিট 5-এ পড়ব নিয়ন্ত্রণের পদক্ষেপসমূহ, কতগুলো স্টেপ আছে নিয়ন্ত্রণের মধ্যে, এবং সর্বশেষ আমরা আলোচনা করব নিয়ন্ত্রণের কৌশলসমূহ সম্পর্কে ডিটেলস। প্রথমে আমরা চলে যাব ইউনিট নাম্বার 4। খেয়াল করি ইউনিট নাম্বার 4-এ প্রথমে যেটা দেওয়া আছে নিয়ন্ত্রণ সংক্রান্ত আলোচনা। প্রথমে খেয়াল করি নিয়ন্ত্রণ জিনিসটা কি। একদম সিম্পলি প্রথম আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখব, এরপরে খেয়াল করব যে নিয়ন্ত্রণের মানে বইয়ের ভাষা কি বলা আছে। প্রথমে তুমি তোমার ফ্যামিলির দিকে খেয়াল করো। বাচ্চাকালে যখন বাসায় কোনো মেহমান আসতো তখন আব্বু বলতো এই এক্স তুমি সালাম দাও নাই কেন, তোমার দাদুকে তোমার নানুকে তুমি সালাম দাও নাই কেন। তার মানে বাসায় যদি কোনো বৃদ্ধ মানুষ আসা হয় বা বয়োজ্যেষ্ঠ কেউ আসা হয়, তার মানে বাচ্চাদের প্রথম যেটা আদব বা কায়দার মধ্যে পড়ে সেটা হচ্ছে সালাম দেওয়া। যখন একবার আমার এখনও মনে আছে বাসায় খালা আসছিল, তো খালামণি যখন আসছিল আমি সালাম দিয়ে নেই। আব্বু তখন আমাকে ডেকে এনে বললো তুমি সালাম কেন দাও নাই। তো আমি ভুলে বলে ফেলেছিলাম সালাম কেন দিতে হবে। যখন আমি বলেছি যে সালাম কেন দিতে হবে, ঠিক তখন একটা চর মেরেছিল, আমার এখনও মনে আছে একটা চর মেরেছিল। ঠিক তখনই যখন বাসায় খালামণি যতবার আসছে তখন আমি আগে দৌড়াই গিয়ে বললাম খালামণি আসসালামু আলাইকুম, তারপর আবার আব্বুর দিকে তাকাতাম যাতে আব্বু না মারে। তার মানে ওই মায়ের খাওয়ার ভয়টা আমার মধ্যে কাজ করতো। তার মানে নিয়ন্ত্রণ মানে হচ্ছে কোনো বেপরোয়া কোনো আচরণকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোলে আনা। এবার আমরা খেয়াল করি প্রাতিষ্ঠানিক সেন্সে নিয়ন্ত্রণ জিনিসটা কী জিনিস। খেয়াল করি ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলীর মাঝে নিয়ন্ত্রণ সর্বশেষ ও গুরুত্বপূর্ণ ধাপ এখানে শেষ হয়েছে। খেয়াল করি ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলী, তার মানে আমরা জানতাম যে ব্যবস্থাপনার বেসিক কিছু অ্যাক্টিভিটিস ছিল যেগুলোর মধ্যে নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং ছিল সর্বশেষ ধাপ এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কেন ইম্পর্ট্যান্ট এবং কিভাবে সর্বশেষ ধাপ হয়েছে একটু খেয়াল করি। নিয়ন্ত্রণের মেন থিম হচ্ছে পূর্ব নির্ধারিত মান অথবা পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদিত হচ্ছে কিনা তা দেখার জন্য কার্যফল পরিমাপ এবং মূল্যায়ন, এবং বিচ্যুতি থাকলে সংশোধনী গ্রহণ করাকে নিয়ন্ত্রণ বলে। ভেরি সিম্পল। খেয়াল করি প্রথমে নিয়ন্ত্রণ জিনিসটা হচ্ছে পূর্ব নির্ধারিত মান অথবা পরিকল্পনা অনুযায়ী। তার মানে খেয়াল করি বছরের শুরুতে 2019 ধরে নিলাম, 2019 সালে আমি প্ল্যান করেছি আমার বছরে আমি 1000 ইউনিট আমি উৎপাদন করব। 2019 সালে আমার পরিকল্পনা ছিল এই বছরে মানে সমস্ত 2019 সালে আমি 1000 ইউনিট আমি উৎপাদন করব বা প্রডিউস করব। এখন 2019 সালের শেষে 2020 সালের প্রথম দিকে দেখা গেল আমার টোটাল উৎপাদন হয়েছে 950 ইউনিট। তার মানে ব্যাপার হচ্ছে আমার প্ল্যানিংয়ে ছিল 1000 ইউনিট কিন্তু আমার উৎপাদন হয়েছে 950 ইউনিট। তার মানে আমার প্ল্যানের সাথে এবং বাস্তবে বা প্রকৃত যে কার্যফল আছে এটার মধ্যে যে তারতম্য বা ডিফারেন্সটা দেখা যাচ্ছে, এই ডিফারেন্সটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা আদর্শ বিচ্যুতি। তার মানে আমার আদর্শ মানের সাথে যে প্রকৃত কার্যফলের যে একটা পার্থক্য আছে সেটাকে বলা হচ্ছে আদর্শ বিচ্যুতি। এখন ব্যাপার হচ্ছে এই আদর্শ বিচ্যুতি কেন হয়েছে, এই যে ডিফারেন্সটা কেন হয়েছে। অবশ্যই কোনো একটা ভুল ছিল বা কোনো একটা গ্যাপ ছিল আমার প্ল্যানিংয়ের মধ্যে। ওই প্ল্যানিংয়ের গ্যাপটা খুঁজে বের করে পরবর্তী সালে তার মানে 2021 সালের জন্য যখন আমি প্ল্যানিং করব বা পরিকল্পনা করব, উক্ত পরিকল্পনায় যাতে কোনো ধরনের গ্যাপ না থাকে, কোনো ভুল না থাকে, সে ব্যাপারে যত রকম সংশোধনমূলক ব্যবস্থা নেওয়াকে বলা হয় নিয়ন্ত্রণ। আশা করি তোমরা নিয়ন্ত্রণ জিনিসটা কি বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব নিয়ন্ত্রণ বলতে অবদমন বা রোধ করা। আমরা একটু আগে বলেছিলাম বা বিরত থাকা বা আয়ত্তে আনা ইত্যাদিকে বোঝাই। সিম্পল। আমি প্রথমে যে আমার ফ্যামিলিতে আমার যে এক্সাম্পলসটা দিয়েছিলাম, আমি আমার খালামণিকে সালাম দিই নাই, এই জন্য আব্বু চর মেরেছিল। ব্যাপারটা হচ্ছে তারপর থেকে আমার সালাম দেওয়াটা আয়ত্তের মধ্যে চলে এসেছিল। আমি সালাম না দেওয়াটাকে রোধ করতে পেরেছিলাম এবং অবদমন করতে পেরেছিলাম, বিরত থাকতে পেরেছিলাম। তার মানে কেউ আসলে বা সিনিয়র কাউকে দেখলে আমি প্রথমে বলি আসসালামু আলাইকুম,
ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, ইজ দ্য ম্যাটার অফ প্র্যাকটিস। এবং আমার আব্বু যে চরটা মেরেছিল এটা আমার এখনও মনে আছে, এবং ওই চরটা ছিল আমাকে নিয়ন্ত্রণ করার একটা কৌশল। এবার চলে আসি, এটা তো গেল অবদমন বা রোধ করা, বিরত থাকা, আয়ত্তে আনা। এরপরে চলে আসি গৃহীত পরিকল্পনা প্রদত্ত নির্দেশনা এবং নীতি অনুসারে হচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখা। তার মানে একটু আগে আমরা এর আগের স্লাইডে যে এক্সাম্পলসটা দিয়েছি একটু খেয়াল করি। তার মানে আমার যে পরিমাণ গৃহীত পদক্ষেপ ছিল তার সাথে প্রকৃত ফলাফল আসলেও মিলছে কিনা সেটা তদারকি করার নামই হচ্ছে নিয়ন্ত্রণ। এবার খেয়াল করি, পরিকল্পনা বা আদর্শমান নিয়ন্ত্রণের ভিত্তি হিসেবে গণ্য করা হয়। তার মানে পরিকল্পনার যে একটা ভিত্তি আছে সেটা হচ্ছে আদর্শমান, যাকে বলা হয় স্ট্যান্ডার্ড। এবং স্ট্যান্ডার্ডটা ছিল 2019 সালে আমার 1000 ইউনিট উৎপাদন করতে হবে, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড। আশা করি এতটুকু পর্যন্ত তুমি বুঝতে পেরেছো। তো এখন আমরা দেখব নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য, তার মানে ক্যারেক্টারিস্টিক্স অফ কন্ট্রোলিং। একটা নিয়ন্ত্রণের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত বা থাকতে পারে। প্রথমে খেয়াল করি, নিয়ন্ত্রণ হচ্ছে সর্বশেষ ধাপ। সর্বশেষ ধাপ কিসের? ব্যবস্থাপনার যতগুলা কাজ আছে প্রত্যেকটা কাজের প্রথমে ছিল পরিকল্পনা, পরিকল্পনা পরে ছিল সংগঠিতকরণ, সংগঠিতকরণের পরে ছিল কর্মী সংস্থান, এরপরে ছিল নেতৃত্ব বা নির্দেশনা, তারপরে ছিল মোটিভেশন বা প্রেরণা, তারপর ছিল সমন্বয় সাধন, এবং সর্বশেষ কাজ ছিল নিয়ন্ত্রণ করা। এবং যদি বলা হয় ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কি, তখন তোমাকে অ্যান্সার করতে হবে পরিকল্পনা, কারণ ব্যবস্থাপনা একটি ধারাবাহিক কার্যপ্রক্রিয়া। তার মানে ব্যবস্থাপনা কখনো শেষ নাই, ব্যবস্থাপনা কোনো কালান্তিক কাজ নয়, মানে এটা নির্দিষ্ট সময় পরে শেষ হয়ে যাবে এমন কিন্তু না, এটা পর্যায়ক্রমিক এবং এটা অবিরাম প্রক্রিয়া। এবার খেয়াল করি স্বতন্ত্রতা মানে নিজস্বতা, মানে নিয়ন্ত্রণ একটা আলাদা কাজ হিসেবে পরিচিত ব্যবস্থাপনা কার্যাবলীর মধ্যে। এরপরে খেয়াল করি ব্যাপ্তি, ব্যাপ্তি মানে পরিসর। তার মানে এই যে নিয়ন্ত্রণটা আছে, নিয়ন্ত্রণের পরিসর কতটুকু, এটা পরিকল্পনা থেকে শুরু করে ব্যবস্থাপনার সর্বশেষ কার্যাবলী পর্যন্ত এর ব্যাপ্তি আছে। এবং পরবর্তী বছরের জন্য যদি নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়, সেখানে পূর্ববর্তী বছরের যা ল্যাকিংস ছিল, গ্যাপ ছিল, লিমিটেশনস ছিল, সব কিছু কাভার আপ করে কিন্তু পরবর্তী বছরে পরিকল্পনা নেওয়া হয়। এরপরে খেয়াল করি তুলনা করা, তার মানে নিয়ন্ত্রণের মধ্যে আমার আদর্শ মানের সাথে প্রকৃত কার্যফলের যে একটা তুলনা করি সেই ব্যাপারটা করতে হয়, তা না হলে আমি বুঝতে পারবো না আমার কোন কোন জায়গায় সংশোধনের স্কোপ আছে। এবার খেয়াল করি যথার্থতা, তার মানে আমার যে প্ল্যানিং করা ছিল বছরের শুরুতে সে অনুযায়ী আমি কাজ করতে পারছি কিনা তার মধ্যে যথার্থতা বিশ্লেষণ করা যায়। এরপর খেয়াল করি পরবর্তী পরিকল্পনার ভিত্তি। আমি একটু আগে বলে ফেলেছি 2019 সালে প্ল্যান করেছি, 2020 সালে দেখেছি যে আসলেও প্ল্যান অনুযায়ী কাজ হয়েছে কিনা, এবং পরবর্তী বছরে প্ল্যান করার জন্য আমার পূর্ববর্তী বছরের নিয়ন্ত্রণের যে এক্সপিরিয়েন্সটা আছে এটা আমি এখানে কাজে লাগাতে পারবো। আমার কি কি ভুল হয়েছিল, কেন ভুল হয়েছিল, প্রত্যেকটা কারণ দর্শিয়ে এবং এটার সলিউশন বের করে পরবর্তী বছর আমি কাজে লাগাতে পারবো। এজন্য বলা হয় পরবর্তী পরিকল্পনার ভিত্তি। এখন আমরা চলে যাব যেটা বলা হচ্ছে ভিত্তি নির্ভরতা। এক্স্যাক্টলি আগের পয়েন্টটাকে টেনে নিয়ে এখানে এনেছে ভিত্তি নির্ভরতা। এটার মানে হচ্ছে পরিকল্পনার ভিত্তি নির্ভরতা মানে হচ্ছে একটা পরিকল্পনা ছিল, পরিকল্পনার উপর ভিত্তি করেই নিয়ন্ত্রণটা করা হয়। এবার খেয়াল করি কালান্তিক কাজ, বলা হচ্ছে বছর শেষে বা একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড পরে কিন্তু নিয়ন্ত্রণের কাজটা করা হয়। এবার চলে আসি ঊর্ধ্বতনের কাজ। বেসিক্যালি নিয়ন্ত্রণের যে কাজগুলো আছে সেগুলো যারা টপ লেভেল ম্যানেজমেন্টে থাকে বা যারা ঊর্ধ্ব বা উঁচু স্তরের যারা ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার কাজগুলো করে তারাই করে থাকে, নিম্ন স্তরের মানুষরা এ ধরনের কাজ করে না। এরপরে চলে আসি সহজবুদ্ধতা, যেভাবে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণের কাজটা প্রত্যেকটা কর্মী, বিভাগ এবং উপবিভাগের মধ্যে সহজবুদ্ধ হতে হবে। এরপরে চলে আসি নমনীয়তা। নমনীয়তা ব্যবস্থাপনার প্রত্যেকটা কাজের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। নিয়ন্ত্রণের মধ্যে কিভাবে জড়িত খেয়াল করি, নিয়ন্ত্রণ বেসিক্যালি হয় প্ল্যানিং ওয়াইজ, মানে প্ল্যানিংয়ে যা আছে তার সাথে প্রকৃত কার্যফলের মিলবন্ধন বা সামঞ্জস্যতা আছে কিনা সেটাকে বলা হয় নিয়ন্ত্রণ। এখন ব্যাপার হচ্ছে আমার যে প্ল্যানিংটা ছিল ফিউচারে যদি কোনো এনভায়রনমেন্টাল কোনো ফোর্স বা অন্য কোনো কারণে যদি আমার পরিকল্পনা চেঞ্জ করা লাগে তখন তাকে বলা হয় নমনীয়তা বা পরিবর্তনশীলতা। তার মানে আমার পরিকল্পনা যদি আমি পরিবর্তন করে নেই তখনই তাকে বলা হয় নমনীয়তা।
এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী যেটা ছিল নিয়ন্ত্রণের কৌশলসমূহ। বেসিক্যালি নিয়ন্ত্রণে দুই ধরনের কৌশল কাজ করে, একটা হচ্ছে সাধারণ বা ইন জেনারেল কৌশল, এবং আরও কিছু কৌশল বর্তমানে আধুনিক যুগে ব্যবহৃত হচ্ছে, যাদের বলা হয় আধুনিক কৌশল, এবং এগুলোর মধ্যে রয়েছে পার্ট। খেয়াল করি এখানে পার্টের একটা পূর্ণরূপ আছে, প্রোগ্রাম ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক্স। আবার বলছি, প্রোগ্রাম ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক্স, যেটাকে বলা হচ্ছে পার্ট সংক্ষেপে, অ্যান্ড এটার নাম হচ্ছে পার্ট বিশ্লেষণ। এরপরে চলে আসি সিপিএম। সিপিএমেরও একটা পূর্ণরূপ আছে। খেয়াল করি সিপিএমের পূর্ণরূপ হচ্ছে ক্রিটিক্যাল পথ মেথড। ক্রিটিক্যাল পথ মেথড, এবং সিপিএম ক্রিটিক্যাল পথ মেথড, এবং পার্টের কথা বলেছিলাম প্রোগ্রাম ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক্স। এটা সম্পর্কে পরবর্তী স্লাইডে ডিটেলস দেওয়া আছে, আমরা তখন ডিটেলস পড়ে নিব। এখন খেয়াল করি গ্যান চার্ট, এবং আরটা বলেছে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি, যেটাকে বলা হয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এরপরে চলে আসি সাধারণ কৌশলের মধ্যে। ব্যক্তিগত পর্যবেক্ষণ হতে পারে, পরিসংখ্যানগত তথ্য হতে পারে, প্রতিবেদন বিশ্লেষণ করার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, বাজেটীয় নিয়ন্ত্রণ করা যায়। বাজেটীয় নিয়ন্ত্রণ সম্পর্কে আমরা পরবর্তী স্লাইডে একটু ডিটেলসে পড়ব, পরবর্তী ইউনিটে। লাভ ক্ষতি হিসাবের মাধ্যমে করা যায়। কার্য নিরীক্ষণ একটা পদ্ধতি হতে পারে। সম আয় ব্যয় বিন্দু, যেটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট, এবং আরেকটা বা সর্বশেষ যেটা আছে বিনিয়োগের প্রাপ্তি বিশ্লেষণ। তার মানে আমি যে পরিমাণ বিনিয়োগ করছি, বিনিয়োগ থেকে কী পরিমাণ আমার রিটার্ন দিচ্ছে, এবং এটাকে বলা হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট মেথড। সো আমরা এই ইউনিটে বেসিক্যালি যেটা কভার করেছি, আমরা একটু রিক্যাপ করি। আমরা প্রথম থেকে কি পড়ছিলাম? প্রথমে পড়েছিলাম যে নিয়ন্ত্রণ জিনিসটা কি, নিয়ন্ত্রণ পড়েছি প্রথমে। তো নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করার পরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলা। এরপরে খেয়াল করলাম নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশলের পরে সর্বশেষ আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাজেটের ভিত্তিতে নিয়ন্ত্রণ। তার মানে নিয়ন্ত্রণ বেসিক্যালি দুইটা বেসিসে হতে পারে। প্রথমত হতে পারে বাজেটীয় নিয়ন্ত্রণ, আরেকটা হতে পারে অবাজেটীয় নিয়ন্ত্রণ। আমরা খেয়াল করব বাজেটীয় নিয়ন্ত্রণ মানে কি, অবাজেটীয় নিয়ন্ত্রণ মানে কি। প্রথমে খেয়াল করি বাজেট। সিম্পল, বাজেট জিনিসটা কি? বাজেট হচ্ছে পরিকল্পনার সংখ্যাত্মক রূপ। তার মানে হচ্ছে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশই হলো বাজেট। সিম্পলি আমি আমার ফ্যামিলির এক্সাম্পলসটা দেই। আমার বাবা জব করে 50,000 টাকা স্যালারি পায়। তার মানে আমার প্রতি মাসে 50,000 টাকা যদি স্যালারি পাই, তার মানে পুরো মাসের খরচ আমাকে অবশ্যই 50,000 টাকার ভিতরেই আমাকে একটা প্ল্যানিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে। আমি প্রতি মাসে 50,000 টাকার বেশি আমার ফ্যামিলিতে খরচ করতে পারবো না, কারণ আমার ইনকাম নাই। তার মানে যদি আমার পুরো পরিকল্পনাটা 50,000 টাকাকে ঘিরে হয়, তখন তাকে বলা হয় আমার ফ্যামিলির মান্থলি বাজেট হলো 50,000 টাকা। অর্থাৎ পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশই হলো বাজেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে খেয়াল করি বাজেটীয় নিয়ন্ত্রণ কিভাবে করা যায়। বাজেটের সাথে প্রকৃত কার্যফল মিলিয়ে বিচ্যুতি নির্ধারণ করে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার কৌশল হচ্ছে বাজেটারি নিয়ন্ত্রণ। সিম্পল ব্যাপার হচ্ছে 2019 সালে আমার বাজেটের মধ্যে ছিল 100 টাকা। 2019 সালের মধ্যে আমি 100 টাকা বাজেট করেছি। 2019 সালে শুধুমাত্র আমি 100 টাকা খরচ করব, সাপোজ ধরে নিলাম। এরপর খেয়াল করি 2020 সালে আমি গিয়ে দেখলাম আমার সর্বমোট খরচ হয়েছে 120 টাকা। তার মানে আমার যা বাজেট ছিল, আমি যদি বাজেটের বেশি খরচ করে ফেলেছি, তার মানে অতিরিক্ত 20 টাকা আমার খরচ হয়েছে। এখন এই অতিরিক্ত 20 টাকা আমার কেন খরচ হয়েছে, কোন কোন রিজনে আমার বেশি খরচ হয়েছে, এই ব্যাপারগুলা খুঁজে বের করে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে পরবর্তী বছর যখন আমি আবার নতুন করে পরিকল্পনা করব, তখন হবে বাজেটীয় নিয়ন্ত্রণ। আমরা আবার একটু রিক্যাপ করি, বাজেটের সাথে প্রকৃত কার্যফল মিলাবো। তার মানে বাজেটের সাথে প্রকৃত কার্যফল মিলালাম, দেখলাম যে 20 টাকার গরমিল আছে। এবার সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের কৌশলই হলো বাজেটারি নিয়ন্ত্রণ। তার মানে এই বছর যে আমার 20 টাকা বেশি খরচ হয়েছে, এটা কেন হয়েছে সেটা আমার পরবর্তী বছর প্ল্যানিংয়ের সাথে অ্যাডজাস্ট করতে হবে, এক্সপিরিয়েন্সটা আমি কাজে লাগাতে পারবো। এবার অর্থাৎ তোমরা বুঝতে পেরেছো যে বাজেটের ভিত্তিতে নিয়ন্ত্রণ কিভাবে হতে পারে, একটা বাজেটীয় নিয়ন্ত্রণ, একটা অবাজেটীয় নিয়ন্ত্রণ। সো আশা করি আমাদের ইউনিট নাম্বার 4 এখানে শেষ হয়েছে। আমি ধরে নিচ্ছি যে তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।